আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি ও নেত্রকোনায় নতুন এলাকা প্লাবিত, ডুবে গেছে ফসলের ক্ষেত। কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে 3 দিনে 12 জনের প্রাণহানি, মাটি চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু। সৌদি আরব থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন 417 জন হাজি, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। ভূমি ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে প্রান্তিক মানুষের জীবনচিত্র বদল, প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে উন্নত জীবনের স্বপ্ন। এবং টি-20 বিশ্বকাপে বৃষ্টি আইনে জয় দিয়ে অস্ট্রেলিয়ার সুপার 8 শুরু, বাংলাদেশ ভারত ম্যাচ শনিবার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শিমুলবাড়ি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 50 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির আভাস পাওয়া গেলেও ছাতক পয়েন্টে পানি এখনও বিপদসীমার 90 সেন্টিমিটার ওপরে। নেত্রকোনায় আরও এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ডুবে এক শিশু মারা গেছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ 16টি নদ নদী তীরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বাড়ছেই, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলার পানি, তলিয়ে গেছে মৌসুমি ফসলের ক্ষেত। নদী পাড়ের প্রায় 15,000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্যায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আমাদের ঢেঁড়স, পটল, পাট সব তুল ডুবে গেছে, এখন তো পানি বাড়তে আছে, আমরা কৃষক তো আর বাঁচার উপায় নাই, রাস্তা তো নাই, কেবল এই ওয়াদা বাদ দিয়ে। গত 2 দিন ধরে আমাদের বাড়িঘর সব তলিয়ে গেছে, আমরা এখন এই রাস্তার মধ্যে বসবাস করতেছি। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ। কাজ না পেয়ে খাদ্য সংকটে পড়েছেন অনেকেই। পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন বন্যা দুর্গতরা। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখনও ঘরে ফিরতে পারছেন না সিলেটে বন্যায় পানিবন্দী লাখো মানুষ। সিলেট বিভাগকে বন্যার কবল থেকে রক্ষার জন্য নদী খনন সহ কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে, সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য সুনামগঞ্জে 20টি নদী আমরা ড্রেজিং করব। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কমলাকান্দার পর নতুন করে সদর, বারহাট্টা ও মোহনগঞ্জ সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 120টি গ্রামের মানুষ। লাখ লাখ টাকার মাছ বাঁচিয়ে দিতেছে, রান্না বান্না করে খাইতে হবে সবাই, এমনকি সাপ বিচ্ছুরও ভয়। অঞ্চল প্লাবিত হয়ে গেছে আকস্মিক বন্যায়। এই মুহূর্তে শাকসবজি সহ কৃষকের ভীষণ ক্ষতি হয়েছে। এখানে রাস্তার উপর প্রায় 3 থেকে 4 ফুট পানি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তলিয়ে যাচ্ছে, পুকুরে যে মাছগুলো যারা চাষ করে তারা সর্বনিঃস্ব হয়ে যাচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। নেত্রকোনায় উদ্ধাখালী নদীর পানি কমলাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংস নদ, সোমেশ্বরী নদী ও ধনু নদের পানি বেড়েই চলছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। বাংলাদেশে পৌঁছেছে ফিরতি হজের প্রথম ফ্লাইট। ভোর 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজিদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। হজের প্রথম ফিরতি ফ্লাইটে 417 জন হাজি ভোরে দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হাজিদের নিয়ে ভোর 5:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
কোনো সমস্যা হয়নি, যথাসময়ে সব কাজ শেষ করতে পেরেছি। আল্লাহকে অশেষ রহমত এবং প্রশাসনকে এবং পুলিশ প্রশাসন, ওই দেশ এই দেশ সবাই আমাদের সহযোগিতা করছে। সুন্দর মতে ছিলাম সরকারিভাবে যে, এবং সুন্দর মতে যাওয়া আসা খাওয়া দাওয়াতে আর ইনশাল্লাহ সন্তুষ্ট। ইনশাল্লাহ সুন্দর, বাংলাদেশ বিমান অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে, খুবই ভালো লেগেছে, সব সিস্টেম মতন। এবার ব্যাগটাক সিট নিতালি ভালো না, খুবই ভালো, চমৎকার, খুব ভালো ছিল, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি, খুবই সুন্দর স্বাচ্ছন্দ্যে আমরা হজ করতে পেরেছি। সবার জন্য দোয়া করছি, জীবন বড় আমল করছি, আমল দিন আল্লাহ ঠিক রাখে, জীবনের স্বাধীন আল্লাহ নাই, এই দোয়া করছি। হজ শেষে নির্বিঘ্নে দেশে ফিরেছেন হাজিরা। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এবং বিমান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এখানে এবং অন্য স্টেক হোল্ডার মিলে আমরা তাদেরকে এখানে রিসিভের যে ব্যবস্থা করেছি তারা অভিভূত। আমরাও ধন্যবাদ মনে করছি যে আমাদের সম্মানিত জাতির হাজিরা ফিরে আসছেন সুন্দরভাবে। প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন এবং এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশের ৮৫,২২৫ জন হাজি পর্যায়ক্রমে ২২শে জুলাইয়ের মধ্যে দেশে ফিরবেন। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে ৩ দিনে ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে শহরের বাদশাখোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রী মারা গেছেন। একদিন আগে বুধবার মারা যায় ১০ জন। ওইসব এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন লাখ লাখ মানুষ। সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজারের ৭ উপজেলা, উখিয়া এবং টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরের পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে রোহিঙ্গা সহ লাখ লাখ মানুষ। কক্সবাজার সদর, ঈদগাঁও, মহেশখালী, উখিয়া এবং টেকনাফের পাহাড়ে সবচেয়ে বেশি বসবাসকারী। জেলার বিভিন্ন স্থান থেকে নদী ভাঙনের শিকার হয়ে উপকূলীয় এলাকার মানুষ স্বল্পমূল্যে পাহাড়ে ঢালু ও টিলাতে সরকারি খাস জমি কিনে বসবাস শুরু করেন। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সংখ্যা বেড়েই চলেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে তা আরও বেড়ে যায়। শুক্রবার ভোরে বাদশাখোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার মারা যান। মাইমুনা 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান স্বজনরা। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ের পদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেকেই। আর রিফিউজি ক্যাম্প আর মানুষ বেশি জ্বর বৃষ্টি মানুষ ক্ষতি হয় আর পানি আর নিরাপত্তা চাই আর বেশি কষ্ট আছে। আর রোহিঙ্গা ক্যাম্প আমার বেশি কষ্ট, বৃষ্টি জ্বর পানি আর সানি কোনো কিছু নিরাপত্তা নাই। আগাগুড়া পানি ঢুকে ফার ভাঙি ঘর ভাঙি গিয়ে তো বহুত তার মা বোন মরে গিয়ে সদিন হসপিটাল নিয়ে গিয়ে আর বাপু মা বহুত প্রশাসন বলছে রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ঘরগুলো থেকে আমাদের লোকজন রিলোকেট করেছে এবং দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আবার লোক চলে আসছে। তো তাদেরও সচেতনতার অভাব আছে। আরেকটি হচ্ছে আমাদেরও জায়গা সংকুলনের একটা সংকট আছে। কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। পাহাড়ি এলাকাগুলোতে আমাদের বিভিন্ন টিম করে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে। সেখানে পুলিশের সদস্য রয়েছে, এখানে আমাদের সিপিবি সদস্য রয়েছে, ইভেন ফায়ার সার্ভিসের একটি টিম সহ আমরা সবাই মিলে যৌথ একটি টিম ওই বিশেষ করে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাসরত আছে তাদের ওখানে তারা যাতে সরে যায় এবং আমাদের যে নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেগুলোতে যাতে অবস্থান করে সেই বিষয়ে প্রচারণা করা হচ্ছে। কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের জন্য স্থায়ী সমাধানের কথা বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প যে জীবনচিত্র বদলে দিয়েছে তার অনেক উদাহরণ মেলে কক্সবাজারের উখিয়ায়। এই প্রকল্প মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবন সংগ্রামের গল্প তৈরি করেছে, সৃষ্টি করেছে বেঁচে থাকার অবলম্বন। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়নের ঘর পেয়ে তারা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন। কক্সবাজারের উখিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। এই এক একটা গলিতে লুকিয়ে আছে জীবন সংগ্রামের নানান গল্প। সুখী বড়ুয়ার বিবাহিত জীবনে সুখ ধরা দেয়নি কখনো। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর হাতে ছিল 10 টাকা। কোন পথ বেছে নেবেন সে প্রশ্নের মুখোমুখি হয়ে নেমেছিলেন জীবনযুদ্ধে।
আর সেই যুদ্ধে সঙ্গী হিসেবে পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। এই 10 টাকার নোট ছিল আমার 20 খাওয়ানোর টাকা, লাইফ শেষ কারণ টাকা, কিন্তু আমার 2টা বাচ্চা ছিল বলে আমি মরতে পারিনি। এই 10 টাকা নিয়ে আমি 10 টাকার কর্মী শাক কিনে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় রোপণ করছি। সেখান থেকে আরেকটা জায়গায় বছরের জন্য বীজ নিয়ে নিছি, আলু নিয়ে নিছি। এগুলো যদি এখানে কেউ কিনতে চায়, অনেকেই কিনে, 1 কেজি 70 টাকা 80 টাকা করে আলু বিক্রি করি। ধার দেনা দিয়ে চলত রত্না দত্তের দিন। আশ্রয়নে এসে দেনা তো চুকিয়েছেনই, সংসারও সচল। শুরুটা করেছিলেন একটি ছাগল পালন দিয়ে, তা এখন পৌঁছেছে 10-এ। একটা ছাগল নিয়ে আমি এখানে আসছি, একটা ছাগল থেকে 2টা হয়েছে, 2টার থেকে আবার 7টা হয়েছে। 5,000 টাকা দিয়ে শুরু করছি, এখন বর্তমানে 50-60 টাকা পুঁজি হয়েছে। সানোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর 4 সন্তান নিয়ে আশ্রয়নে আশ্রয় নিয়েছিলেন। কাপড় সেলাই করে এখন স্বাবলম্বী। এই সেলাই মেশিনের কাজ শিখছি আমি উপজেলার থেকে প্রশিক্ষণ পাইছি। এই যে মানুষের এই কাপড় সুপড় সেলাইয়া আমি মাসে 12,000 টাকা ইনকাম করি। জীবনের এমন অনেক গল্প আছে, গল্পের পেছনের গল্প আছে, যা পূর্ণতা পেয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়নের ঘর পেয়ে। আশ্রয়ন প্রকল্প শুধুমাত্র কিন্তু যে তাদের যে মাথার উপরে ছাদ কিংবা একটি ঘর সেটি নয়, তাদের এটি আত্মনির্ভরশীলতার প্রতীক, তাদের একটি সম্মানের প্রতীক, আত্মমর্যাদার প্রতীক এবং আত্মকর্মসংস্থানের প্রতীক। আমরা হাঁস, মুরগি, ছাগল পালনের ব্যবস্থা করেছি, সবজি চাষে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কক্সবাজারের উখিয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর এমন অনেকেরই জীবনচিত্র বদলে দিয়েছে। শিক্ষার আলো পৌঁছেছে ঘরে ঘরে, আরও বিস্তৃত হচ্ছে তাদের স্বপ্নের জাল। আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘরে জড়িয়ে আছে জীবন সংগ্রামের গল্প। এই সংগ্রামী মানুষগুলোকে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়তে চান সুখী সমৃদ্ধ বাংলাদেশ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার। দর্শক, এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি20 বিশ্বকাপের সুপার 8-এ ডিএল মেথডে বাংলাদেশের বিপক্ষে 28 রানের জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটে 140 রান করে বাংলাদেশ। ফিরে এলাম বিরতির পর। কানাডার ক্যালগেরিতে পৌঁছেছেন ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ইসলাম সোফিয়া রানী, ক্যালগেরির আমরা সবাই সংগঠনের সভাপতি রূপক দত্ত ও অন্যরা। আমরা সবাই সংগঠন আয়োজিত একক সঙ্গীত সন্ধ্যায় অংশ নেবেন সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এসডি ডেভিড ইউনাইটেড চার্চে এই অনুষ্ঠানটি হবে। দর্শক, এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের নবনির্বাচিত নেতারা। গতকাল নগর ভবনে রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ নবগঠিত কমিটির নেতারা রাশিদ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামাউন ইসলাম, রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেরাজুল ইসলাম মেরাজ রাশিদ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে মেয়র বলেন, ঐক্যবদ্ধ হয়ে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগকে আরও শক্তিশালী করতে হবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
দিনাজপুরে দেশি জাতের পাবদা মাছ চাষ করে সাফল্য পেয়েছেন নারী খামারি শাকেরা তুহিজ আহসান। আগে রুই কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করলেও তেমন সফলতা আসেনি। এবার পাবদা চাষের সফলতার পাশাপাশি কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন পাবদা মাছ চাষে। এবারে প্রকৃতি সংবাদ। পেকুয়ায় বন দস্যুদের কাছ থেকে জব্দ করা বালু আবার বনেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে জব্দকৃত বালু হারবাং মৌজার সংরক্ষিত বনে মিশিয়ে দেওয়ার কাজ শুরু করেছে বন বিভাগ। এ ঘটনা পরিবেশ প্রকৃতি রক্ষায় দৃষ্টান্ত বলে মনে করছেন পরিবেশবিদরা। এবারে খেলার খবর। কোপা আমেরিকা ফুটবলে কানাডাকে 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।